গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে সকাল 8টা। আমরা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, 7:15 হয়ে গেছে। রিকনকে তাড়াতাড়ি করে ডাকলাম, কারণ রিকনের স্যার আসবেন পড়াতে 7:30। অলরেডি উনি এসে গেছেন 7:40-এ। যাই হোক, রিকন বসেও গেছে। তাড়াতাড়ি করে এখনও যেন ঘুম চোখটা খাটেনি, জানো তো। যাই হোক, মানে সৌমিক না থাকলে আমার সত্যি ঘুম হয় না, কিন্তু জানি না, কালকে আমার ঠিকঠাক ঘুমই হয়েছে। আজকেও রাতে ফিরবে, কিন্তু কত রাতে ফিরবে কিছুই জানি না, জানো তো। এটাই হচ্ছে ব্যাপার। আজকে ওদের একটা খেলা আছে, সেই খেলাটা জিতেই আসুক, এটাই চাইছি। আর এই যে একা একাই চা খাচ্ছি, একা না অবশ্য, আমি এখানে খাচ্ছি, স্যারের ওখানে দিয়ে এসেছি। আর আমাকে আজকে আবার বাজার যেতে হবে, কারণ সৌমিক একদম সময় পায়নি বাজার করে দিতে, জানো তো। নাহলে অন্যান্য বার দিয়ে যায়, সত্যি সময় পায়নি। কি করা যাবে, যাই। আর যা রোদ্দুর দিয়েছে বাবা, এই দেখো কটকটে রোদ্দুর একদম। কিছু করার নেই, পেটে দিতে গেলে তো করতে যেতেই হবে বাজার। সব কিছু শুনবে, শরীর শুনবে, কিন্তু পেট কি শুনবে? ঠিক টাইমে একদম ব্যথা করতে শুরু করবে খিদের জন্য। তা চলো, রাখছি এখন। আমি এক এক করে কাজটা গুছোই। তো আমি এখন রেডি হয়ে গেছি বাজার বেরোনোর জন্য। এই যে ব্যাগ বাজারের আমার, এর মধ্যে পয়সা করি, এটা ছাতা, প্রচণ্ড রোদ্দুর, ছাতা নিতেই হবে। এখন পড়ছে স্যারের কাছে, বাজারের ব্যাগটা ভাবছি নিয়ে যাই। বাজারের ব্যাগটা ক্যারি করলে সুবিধা আছে, যা হবে বাজারের ব্যাগের মধ্যে দিয়ে দেবো। চলো, রাখছি এখন। আজকে যেন এনার্জি পাচ্ছি না আমি বাজার যেতে। অন্যান্য দিনে নাচতে নাচতে যাই যখন যদি যাওয়ার দরকার হয়, আর প্রচণ্ড গরমটা তো এই জন্য। ছাদে দেখাচ্ছি, আমার এখনও গাছে ফুল তোলা হয়নি। বাজার থেকে এলাম তো সবে, এবার আমি গাছের ফুল তুলবো। এই দেখো, এই দেখো কত ফুল হয়ে আছে, দেখেছো? এই জবা, এইটা ফোটেনি, এটা সাদা। দেখো কত ফুল ফুটেছে, বাহ। শনিবার দিন আজকে ফুলে ভর্তি হয়ে রয়েছে, দেখো কত সুন্দর লাগে। দেখো বেলির সাইজ দেখো খালি তোমরা, কত বড়। প্রতিটা বেলি বড়। এইটা, এই দেখো, এখানে 3খানা রয়েছে। এই দেখো, জুঁইও হয়েছে, জুঁইও অনেক বড় বড়ই হয়। এই যে জুঁই, এই দেখো জুঁইও কত বড়। এইটাও আবার বেলি গাছ, এটাও বড় বড় আছে। কিন্তু এই গাছটা কেন ঝিমিয়ে পড়েছে বুঝতে পারছি না। দেখি মাটিটা শুকিয়ে গেছে বলে নাকি। লেবু পেকে রয়েছে, খাওয়ারই লোক নেই, বুঝলে বন্ধু। এই দেখো, থাক, এটা থাক, এখানে একটা লেবু আছে। এই দেখো, কমপ্লিট হয়ে গেছে ফুল তোলা। ঘাম প্রচণ্ড, কারণ গরম।
বিভৎস গরম। আর এই যে আমি মালা ফালা সব নিয়ে আসলাম, যেটা সৌমিক করে, সেই কাজগুলো আমাকে করতে হচ্ছে। চলো এগুলো এর মধ্যে ঢালি। এর মধ্যে একটুখানি জল ছিটিয়ে রাখি, মানে না শুকিয়ে যাবে। জল দিয়ে রাখি তাহলে ভালো থাকবে। জল দিয়ে ঢাকা দিয়ে রাখি, ঢাকা দিয়ে। বড় বারান্দায় রিকনের জামাগুলো সব শুকিয়ে গেছে স্কুলে, ওগুলো তুলে এনে ভাঁজ করতে হবে। আর আমি শুধু আজকে হাঁসের ডিম নিয়েছি, হাঁসের ডিমের আলু দিয়ে ডালনা করব ব্যাস। আর ইলিশ মাছ নিয়ে এসছি, ওটা কালকে করবো, কারণ সৌমিক এত বেলায় আসবে, মানে অনেক রাতে আসবে, তো আমি না ওকে আর করতে দেবো না, তোমার কি বলে কালকে বাজার যেতে দেবো না, একটুখানি সকালবেলা রেস্ট নিক। তো চলো এখন রাখছি। সৌমিক যেহেতু নেই, আমার এত আলস্য লাগছে কাজে, বিশ্বাস করতে পারবেন। এখন কটা বাজে জানো? আমি এই স্নান করে এলাম, মানে খুব যে কাজ করেছি তা কিন্তু না, শুয়ে রয়েছি, বসে রয়েছি, তারপরে তোমার ঢিকিয়ে ঢিকিয়ে রান্না করছি। অ্যাকচুয়ালি বাজারটা গেলাম না, এসে আমার শরীর কাহিল হয়ে গেছে। প্রচন্ড রোদ্দুর দিয়েছে, পুরো ভাদ্র মাসের মতন রোদ্দুর। আর আজকে হচ্ছে মনসা পুজো, আমার মায়ের বাড়িতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কারণ আমার মায়ের যে বাপের বাড়ি আমাদের বাড়ির সামনেই। তা এই পাড়া আর ওই পাড়া, আমার মায়ের বাপের বাড়ি এরকমই। তা ওই পাড়াতে আমার এক মামা আছে, মামা না দাদা বলি, যাই হোক ভুলে গেছি। ওদের বাড়িতে মনসা পুজো হয়, মানে যেরকম দুর্গা ঠাকুর দেখো না, ওরকম অত বড়, আর কি সুন্দর, মানে ন্যাচারাল একটা ঠাকুরের মতন মুখ না, পুরো মানুষের মতন মুখ। আর মানে দেখলেই না তোমার সারা গা দিয়ে একদম কাটায় আসবে, মানে দুদিকে এরকম বড় বড় সাপ, নিচে এরকম বড় বড় সাপ। আর ঠাকুরের চোখটা মনে হয় লেন্স পরিয়ে দিয়েছে, আইল্যাশ দিয়েছে, কি দুর্দান্ত যে দেখতে লাগে। আমি পুজোর সময় যাইনি, অন্য এক সময় গেছিলাম, গিয়ে মায়ের দর্শন করে এসছি। সুন্দরী বলতে গেলে। আবার সেই পুজোর দিনে ওখানে একজন ট্রান্সজেন্ডার আছে, প্রতি বছরই না একজন একজন করে ট্রান্সজেন্ডার ঠিক জোগাড় হয়ে যায়। মানে ওরা ধরো পাড়াতেই ছিল একজন, সে মারা গেল, অটোমেটিক একজন ট্রান্সজেন্ডার ঠিক পাড়াতে জোগাড় হয়ে গেল, মানে হঠাৎ করে এসে থাকতে শুরু করলো, এইরকম আর কি। আর ওই মানে উনি কোনো বছরে কোনো পোশাক দেন। এক বছর ঘাগরা দিয়েছিলেন, মা বলছে বাবু বিশ্বাস করবি না, ঘাগরাটা পরিয়ে মাকে এত সুন্দর লাগছে, মানে আর এত সুন্দর করে ঘাগরাটা পরিয়েছে, অত বড় ঘাগরা, ভাবো খুব সুন্দর। আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, মানে ঠাকুর না টানালে বলা হয় না যে কোনো ঠাকুরের স্থানে বা ঠাকুরের পুজোয় যদি না টানে ঠাকুর, তাহলে যাওয়া হয় না। কবে থেকে বলছি। আর ঠিক রিকনের পরীক্ষাটাও এই সময় ফেলে। যাই হোক, ঠিক পরীক্ষার সময় পড়ে, জানো আমার খুব ইচ্ছা ছিল মায়ের সামনে আর কি পুজোটা দেখা। সৌমিক দেখো আজ এই বছর ভালো সুযোগ ছিল, সৌমিকও ছিল না, হাত পা ঝাড়া ছিলাম। যদি পরীক্ষাটা ওই সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে হতো, তাহলে আমি রিকনকে নিয়ে চলে যেতে পারতাম। আজকে 3টা থেকে কালকে আমি ফিরে আসতাম, বা সন্ধেবেলাও ফিরে আসা যেত। কিন্তু ওই যে ছেলেটা সত্যি গো, মানে পরীক্ষার সিলেবাসটা কমপ্লিট হয়নি, তো ওর নিজে একটা টেনশনে রয়েছে। ঠাকুরের কাছে মানত করে রাখি যে সামনের বছর যদি সুযোগ সুবিধা থাকে, নাহলে আমার মা আসে, আমি একটা ভালো জিনিস আমি ঠাকুরের নাম করে পাঠিয়ে দেবো, আমার ছেলের পরীক্ষাটা যেন ভালোভাবে হয়ে যায়, সুন্দরভাবে দিতে পারে। আর যেটা বলছিলাম, এত আমার গেটুমি আসছে এখন বাজে কি 2:15, আমি দেখাচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ 2:15 বাজে। মানে কি যে আলস্য লাগছে আমার শরীরে, আমি বুঝতেই পারছি না। এই দেখো 14 এখন আমি পুজো দেবো, কিন্তু আজ শনিবারের প্রচুর মালা ঠাকুরকে টাঙাতে হয়, তোমরা জানো। পুজো দেবো, তারপরে আমি আবার খেতে বসবো। খাওয়াটা নিয়েও তো চিন্তা করছি না, কিন্তু সেটাই বলছি যে কাজে কর্মে এত আলস্য লাগছে, এতক্ষণে আমাদের খাওয়া হয়ে যায়। কাল থেকে আবার রুটিনে চলে আসবে। মানে কি বলতো, শাসন করার মানুষটা এখন বাইরে, তো কালকে আর আজকে বাইরে ছিল, ওই জন্য সব ঘেটে ঘ হয়ে গেছে। সত্যি সৌমিক না থাকলে না
লাইফের যে নিয়ম শৃঙ্খলা সব উড়ে যাবে। ওই জন্য ওকে না বেঁধে রাখবো, কোথাও যেতে দেবো না। চলো আমি না তাড়াতাড়ি করে চুলটা মুছে গিয়ে পুজোটা দিয়ে আসি। আর সত্যি কথা রিকনেরও খাবার অত চাপ নেই, রিকনকে সকালবেলা একদম পেট ভরিয়ে খাইয়ে দিয়েছি। ও বললো না আমার একটু পরে আর কি খেলেও চলবে, সেই জন্য অত চিন্তা হচ্ছে না। যাই আমি গিয়ে তাড়াতাড়ি করে পুজোটা দিই নি। পুজোটা দেওয়ার পরে না তোমাদের দেখো আমি কিরকম আর কি ঠাকুরকে সাজিয়েছি। যদিও সৌমিকের মতন পারবো কিনা জানি না, তাও দেখি। রিকন এখন পড়তে গেছে, সেই ফাঁকে আমি সমস্ত ঘরদোর একটু গুছিয়ে ফেলছি। সন্ধ্যে মন্দির আমার দেওয়া হয়ে গেছে, ঠাকুর শয়ন দেওয়া হয়ে গেছে। এই যে ঠাকুর শয়ন দিয়ে দিয়েছি, ঠাকুর ঘর অন্ধকার, একটা নাইট ল্যাম্প জ্বলছে খালি। আর সৌমিক ফোন করলো তখন 6:45 সবে মানে উঠেছে গাড়িতে বলতে 3টে বোধহয় গাড়ি আসছে, ইনোভা আছে, টয়োটার ইনোভা করে কজন এক একটা গাড়িতে হয়তো 5 জন করে বসবে। যাই হোক ও সানিকে ফোন করে নেবে, আমি বললাম সানিকে ফোন করে নাও, কারণ কখন কি আসবে না আসবে। সানিকে আর 4 চাকা মনে হয় নিতে হবে না, বেকার এই ডানকুনিতে আর যদি নামে তাহলে 4 চাকা নিয়ে কি করবে, তাহলে 2 হুইলারটাই নিয়ে যাবে, নিয়ে গিয়ে নিয়ে চলে আসবে ওকে। তাও আস্তে আস্তে মনে হয় 6:45 তো, মানে তখনও বেরোয়নি, 7টা ধরো, 7টায় যদি বেরোয় 8, 9, 10, 11টার আগে তো মনে আসতে পারবে না, মন যতদূর বলছে। আর চলো ঘর দুটো একটু গুছিয়ে নিয়ে গিয়ে সোফা টোফা পরিষ্কার করে রেখেছি আমি, আস্তে আস্তে গুছিয়ে নিই। বাসনের একটা ফাঁকা করছিলাম। তোমরা এখন আমায় দেখলে সবাই পাগল ভেবো না প্লিজ, যে এত ঘাম হচ্ছে কেন, কারণ আমার এই ফ্যান বন্ধ, দুটোই ফ্যান কেন বন্ধ, এটা জানলা খোলা, কিন্তু ভেবো না যে এসি চলছে। ফ্যান বন্ধ কেন, এই যে রসুন ছাড়াচ্ছি। এবার ফ্যান চালিয়ে যদি রসুন ছাড়াই না, সমস্ত রসুনের খোলা এদিক ওদিক করে উঠবে। আজকে মায়া দিয়ে আসেনি, কালকেও আসবে না। ঘরদোরের কি অবস্থা হয়ে থাকবে বলো। বাসনটা না আমি সবসময় মেজে ফেলতে পারি, কিন্তু এত বড় ঘরদোর না আমার পক্ষে একদম মোছা সম্ভব হয় না, আমার খুব কষ্ট হয়। তাহলে শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই, সুতরাং ফ্যানটা বন্ধ করেই রসুনগুলো ছাড়িয়ে নিই। আর তার জন্যই এত ঘাম হয়েছে। আর গরমটা কি কম নাকি বলো তো, প্রচণ্ড গরম, ভ্যাপসানি গরম, একটা কোনো হাওয়া কিচ্ছু নেই। ফ্যানের তলায় চুপচাপ বসে থাকলে না এতটা ঘাম হয় না, কিন্তু ফ্যান ছাড়া বসাটা খুব মুশকিল। তা চলো আমি রসুনগুলো ছাড়িয়ে নিই। রিকন এখনও আসেনি, আজকে অনেকক্ষণই পড়ছে, গেল তো 5টায়, 6টা 7টা, বাবা প্রায় 2.5 ঘন্টা হতে চললো। ছেলেটার না সত্যি খুব স্ট্রেস পড়ে যাচ্ছে গো, এত চাপ, সিলেবাস শেষ হচ্ছে না তো। এবার ম্যামেরাও এত ওকে ভালোবাসে, ওনারাও বলছেন যে এত সিলেবাস দিলে ওর তো মানে মেমোরি পুরো ফুল হয়ে যাচ্ছে। একটা মানে সিম কার্ডেরও মানে একটা মেমোরি চিপেরও একটা লিমিট থাকে, এদের তো কোনো লিমিট নেই, লিমিটলেসভাবে পড়াশোনা করে যাচ্ছে। এইভাবে কি হয় তুমি বলো তো। এখন বাজে 8টা, তাই তো ওই 8:15। নিজে এমন দুপুরবেলা একটা ভুল করেছি রান্না করার সময়, তোমাদের সামনে আর মানে দেখাতে পারিনি। ডিমের ঝোলটা বসিয়ে কমিয়ে দিয়ে এসছি, কিন্তু আমি বাড়ানো না, কমিয়ে দিয়ে এসে ঢাকনা দিয়ে এসে এই ঘরে বসলাম। বসে আবার কী করছিলাম, এডিট করছিলাম। আজকে যে ভিডিওটা পোস্ট করেছি, মানে আজকে হচ্ছে শনিবার, তাই তো, হ্যাঁ আজকে যে ভিডিওটা পোস্ট করেছি ওটা আমি দুপুরবেলা আর কি এডিট করছিলাম, ডিমের ঝোলটা বসিয়ে দিই। এবার আমার খেয়াল নেই যে আগুনটা জ্বালানো ছিল। ডিমের ঝোল শুকোতে শুকোতে একদম শুকিয়ে গিয়ে হালকাভাবে না পোড়া পোড়া লেগে গেছে, আর তোমার মশলাপাতি সব তো শুকিয়ে গেছে। এবার হঠাৎ করে আমি বাইরে গেছি, এডিটটা হয়ে যাওয়ার পর একটু ভয়েস ওভার দেবো, তার রিকনকে তো ঘরে পড়ছিল না, আমি বাইরে যাচ্ছি, গিয়ে একটু ভয়েস ওভার দিয়ে আসছি, তুই পড় বলে আমি বাইরে গেছি। দেখি চচ্চর করে আওয়াজ হচ্ছে, সঙ্গে সঙ্গে গিয়ে মানে ঢাকনাটা খুলে, আগে গ্যাস অফ করেছি, ঢাকনাটা খুলে দেখি পুরো ডিমের ঝোল শুকিয়ে নিচে হালকা হালকা করে ধরে গেছে। এবার ভাবছি হে ভগবান কি যে হবে এবার, মানে আর তো কিছুই রান্না করিনি, শুধু ডিমের ঝোল আর ভাত, কোনো মতে শুকনো শুকনো করে দুপুরবেলা ওইটাই ভাত দিয়ে খেলাম।
মানে ভাত আমাকে আজকে করতেও হয়নি, ভাত ছিল ফ্রিজে, ওই দিয়ে হয়ে গেছে। খেলাম, খেয়ে এবার চিন্তা করছি সৌমিক আসবে রাত্রিবেলা, কি দিয়ে দেবো, কি দিয়ে খেতে দেবো। যদিও এসে খাবে রাত্রে অল্প কটা, কিন্তু মানে খাবেটা কি দিয়ে। আর বাসি ডাল আছে, কিন্তু বাসি টাসি না খুব একটা খায় যে তা নয়, আবার একদম যে খায় না তা নয়। তাও ওখানে তো একটু রিচ খাওয়া হয়েছে, এসে আবার বাসিটা খাবে। তা মাথায় না বিকেল থেকে আর কি বুদ্ধি খেলাচ্ছি, কি করব। তখন ভাবলাম কি ডিমগুলো তো, আর ডিমটা আর আলুটা হালকা হালকা করে খালি তুলে নিয়েছিলাম তখন। আর কড়াটা তো পুড়ে গেছিল, একদম পুড়ে যায়নি, মানে নিচটা ধরে গেছিল। তা এই এখন রসুন ছাড়াচ্ছিলাম, দেখলে না, রসুন, একটা পেঁয়াজ, একটা টমেটো, একটু আদা একসঙ্গে পেস্ট করলাম, করে মশলাটাকে ভালো করে কড়াতে কষালাম, কষিয়ে জল দিয়ে, জল যখন অনেকক্ষণ ধরে টকবক করে ফুটে গেছে, মানে কাঁচা ব্যাপারটাই বেরিয়ে গেছে, তখন ওইটা মিশালাম, মিশিয়ে দিয়ে এবার নেড়ে নুড়ে একটু ফুটন ধরলো। ফুট ধরার পরে তোমার নুন ঝাল মিষ্টিটা চেখে বা ব্যালেন্স করে দিয়ে তোমার গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম। এইবার ডিমের ঝোলটা একটু মনের মতন হয়েছে, নাহলে এত মনটাই হচ্ছিল। আজকে হাঁসের ডিম করেছিলাম, খুব খারাপ লাগছিল যে কিভাবে কি হবে কে জানে। মানে নিজের ভুলটাই নিজেকেই শুধরাতে হবে। সংসার ধর্ম এমনই, মেয়েদের, প্রত্যেকটা মেয়েরা সংসারে তো ভুল দেখো করে, প্রতিটা মানুষ তো আর মানে সঠিক হতে পারে না, কিন্তু নিজেদের ভুলকে নিজেদেরই শোধরাতে হবে। এই হচ্ছে সব জায়গায় নিয়ম, শুধু সংসারের না। কিন্তু সংসারে কি বলতো, নিজেরটা নিজেকেই করতে হবে, কেউ তোমাকে এসে হেল্প করবে না, বরঞ্চ দুটো উল্টে কথা শোনাবে। একটা রান্না করতে পারো না, এইটা এই হয়ে গেল, ওটা ওই হয়ে গেল, সেই সবাই শোনাবে। কিন্তু ভুলটা তো ভুল স্বীকার করতেই হবে। যাই হোক, ভুলটাকে আমি করে দিয়েছি। সৌমিককে হয়তো এটা বলবো না, ও যদি ভিডিও কখনো দেখে তাহলে জানতে পারবে। তো সেইটা করে এখন বসেছি। আর এখন শরীরের অবস্থা খুবই খারাপ, আমি গিয়ে এখন গা ধোবো, না হলে পারছি না থাকতে। তো চলো বন্ধুরা, এখন 10:30 বাজে। সৌমিক শক্তিগড় থেকে অনেকক্ষণই হলো বেরিয়ে গেছে, তাও প্রায় 1.25 ঘন্টার মতন। সানি একটু আগেই আসলো, এসে গ্যারেজের চাবি আর স্কুটির চাবি নিয়ে গেল, কারণ সৌমিক নাকি বলেছে ডানকুনিতে নেমে যাবে। বললো আর বড় গাড়ি, সানি বললো আর বড় গাড়ি নেবো না, দাদাকে ছোট গাড়ি করে নিয়ে চলে আসি। দেখ যেটা ভালো বুঝবি। আর ভিডিওটা তাহলে আর কন্টিনিউ করবো না, রিকনেরকেও খেতে দেবো। আমারও একটু খিদে পাচ্ছে, কিন্তু ভাবছি আমি খাবো নাকি সৌমিক আসলে খাবো, বুঝতে পারছি না। দেখা যায়, একটু ওয়েট করি সৌমিকের জন্য, রিকনকে খেতে দিয়ে দেবো। আর তাহলে ভিডিওটা এখানেই আমি শেষ করব। আর আরেকটা কথা বলার জন্য একটুখানি, কি ব্যাপার বলো তো, ফেসবুক খুললেই না দেখছি কন্টিনিউ এই আরজিকর মেডিকেল কলেজের ব্যাপারটা নিয়ে। দুঃখ তো সবারই মনে, আর মানে প্রতিশোধের হুঙ্কারও সবার মনে। মানে এটা খুবই অন্যায় বলতে গেলে, আমাদের হাতে যদি ছেড়ে দেয় তো আমরা তো মেয়েরা পুরো ছিঁড়ে খেয়ে নেবো, কারণ যা ঘটনা ওই মানুষটি ঘটিয়েছে। এখনো ও তার সঙ্গে আরো কয়েকজন যুক্ত আছে কিনা বলতে পারছি না, ওটা এখনো বিচারাধীন। তা এই নিয়ে বেশি কথা বলাটা উচিত না, কারণ আইনের ঊর্ধ্বে আমরা কেউই নই। কিন্তু ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি কন্টিনিউ না ব্যক্তি আক্রমণ হচ্ছে, মানে যে যার উপর যতটা রাগ আছে না উগড়ে দিচ্ছে। আসল ঘটনা থেকে, মানে ঘটনাটাকে হাত করে এই ও সেই, এর জন্য এটা হয়েছে, ওর জন্য কেন এগুলো হচ্ছে। আমরা সবাই মিলে আসুন না, যে একসঙ্গে হাতে হাত ধরে এই লড়াইয়ে নামি। এখানে মানে ব্যক্তি আক্রমণ বা গোষ্ঠী আক্রমণগুলো কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার কাছে জিনিসটা খুবই খারাপ লাগলো। মানে আমরা সকলেই এক, এই রাজ্যবাসী আমরা সকলেই এক, মানে আলাদা করে কেন আমরা ভাববো। একটি মেয়ের হয়েছে, সেখানে কত ছেলে, হাজার হাজার ছেলেরা নেবেছে প্রতিবাদ করতে। মেয়েরা তো আছেই, এমনকি ট্রান্সজেন্ডাররাও নেবেছে। এর থেকে আর বড় কিছু হতে পারে। কিন্তু এই ব্যক্তি আক্রমণ, কিছু কিছু মানুষ রয়েছে কি বলতো, মানে এরা ফ্রাস্ট্রেশনে ভোগে। আমার সেটাই মনে হলো। এখানে ব্যক্তি আক্রমণ করার জায়গা না, এখন সময়ও না। সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে এর বিরুদ্ধে লড়ে দাঁড়াতে হবে। তা চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন রেখো আর নিজেদের সাবধান রেখো। আর বললাম যে আমরা যেহেতু একটি করে সন্তানের মা,
সে একটা হোক বা একাধিক হোক, সন্তানের মা বাবা যেহেতু আমরা, আমাদের না আতঙ্কটা এখন সারাদিন কুড়ে কুড়ে খাচ্ছে। মানে সন্তান যে কবে কখন কি হয়ে যায় এটাই আর কি ভয় লাগছে। কিন্তু ভয় পেলে চলবে না, ভয়কে আমাদের দূর করতে হবে, ভয়কে আমাদের জয় করতে হবে। আসো আমরা সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে এই ভয়কে আমরা জয় করে এর বিরুদ্ধে আমরা লড়ে দাঁড়াই যে কেন হবে এরকম। আমরা এর বিচার চাই, এর প্রতিবাদ জানাচ্ছি, এর বিচার নিশ্চয়ই হবে, সেই আশাতেই আমরা আছি। চলো রাখছি এখন, টাটা, গুড নাইট।